এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রাইহানুল রানা। যাচ্ছে তার কাছে। রানা, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ক্ষমতার পালাবদল দেখতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি জানেন যে এছাড়া রাতভর আমরা শুনেছি তৃণমূলের উপর আঘাতের খবর এসেছে, অভিযোগ করছে। সবশেষ আসলে সরকার বদলের যে প্রক্রিয়া, এটিকে আদৌ শান্তিপূর্ণভাবে হওয়ার সুযোগ রয়েছে? আপনি জানেন গতকালকে যে নির্বাচনের ফল, সেই ফলে বিজেপি ইতিহাস তৈরি করেছে পশ্চিমবঙ্গ। এবং আমরা যদি বলি সেই ইতিহাসের পরে আমরা একদিকে আনন্দ উল্লাস দেখেছি, অন্যদিকে কিন্তু আতঙ্ক দেখেছি। রাতভর অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের যে অফিস, সেই অফিস কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমাদের কাছে কিছু তথ্য আছে না, আমরা যদি সেগুলো নিয়ে আলোচনা করি তাহলে দেখব, যেটা বলছিলাম শুরুতেই, যে বিজেপির ইতিহাস। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। নতুন মন্ত্রিসভার শপথ আগামী 9 তারিখে হতে পারে এবং সেখানেই হয়তো নতুন কোনো মুখ্যমন্ত্রী হিসেবে আমরা কাউকে দেখতে পাবো। একটা বিষয় আপনি জানেন যে প্রতিশোধ নয় পরিবর্তনের ডাক দিয়েছেন গতকালকে নরেন্দ্র মোদী। কিন্তু আপনি দেখেন, একদিকে প্রতিশোধ নয় পরিবর্তনের ডাক দেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু তৃণমূলের অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় কিন্তু তৃণমূল অফিস ভাঙচুর হয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, মমতা শুরু থেকেই বিভিন্ন অভিযোগ কিন্তু নিয়ে আসছেন। আপনি জানেন গতকালকেও মমতা বলেছেন যে 100টি আসন বিজেপি সরকার চুরি করেছে এবং মমতার এই কথায় সায় দিয়েছেন কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও বিজেপি সরকার আসন চুরি করে তারা জয়লাভ করেছে। এরকম বিভিন্ন অভিযোগ তারা তুলছেন কিন্তু বিজেপি। কিন্তু রানা, এই অভিযোগগুলো আসলে তোলার পর যে নির্বাচন কমিশন, মূলত আপনি জানেন একটু আগেই মমতা বলেছেন যে এই নির্বাচন কমিশনকে তিনি আখ্যা দিয়েছেন বিজেপি সরকারের কমিশন আর মোদী কমিশন। এই ধরনের যখন অবস্থা, তখন আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর বিষয় রয়েছে, সেগুলো তদন্তের বিষয় রয়েছে। মমতা তো এখনো হার মানেননি। না, মমতা এখনো হার মানেনি, কিন্তু তিনি কিন্তু শুরুতেই অভিযোগ তুলেছেন, যেমনটা অন্য রাজ্যগুলোতে তোলা হয়েছিল। এবং কি আপনি জানেন, সম্প্রতি রাহুল গান্ধী তিনি একটা প্রেস ব্রিফিং করেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং সেখানে কিন্তু বিভিন্ন রাজ্যের যে ভোটারদের বাদ দেয়া। এখন আসলে কি অবস্থা কলকাতার সবশেষ অবস্থা জানতে আমাদের সহকর্মী সুব্রত আছেন সেখানে। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, আপনি সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। যেমন বলছিলেন রানা, সেটি হচ্ছে যে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতির বেশ কিছু আপডেট রয়েছে। আমরা সকাল থেকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের শীর্ষ নেতাদের কাছ থেকে আশা করছিলাম যে এই বর্তমান সরকার, তৃণমূল সরকারের এই বিজেপির বিজয় এবং এই সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফল নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া আসে কিনা। আমরা যেটা জানতে পেরেছি, বিকেল 4টের সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি দলীয় শীর্ষ পর্যায়ে একটি বৈঠক হবে এবং সেই বৈঠকেই মূলত এই নির্বাচনের ফলাফলের হার জিত বিশ্লেষণ সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। এবং একই সঙ্গে দলীয় দায়িত্বশীল সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে ওই বৈঠকের পর সাংবাদিকদের বলার পর মুখ্যমন্ত্রী সরাসরি যাবেন রাজ্যপালের দপ্তর ভবনে, অর্থাৎ লোক ভবনে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আজকে পদত্যাগ করতে পারেন। আপনি জানেন যে 2021 সালের 7ই মে যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো সরকার গঠন করেছিল, আগামী 7 তারিখ অর্থাৎ আর দুদিন বাদে কিন্তু সেই সরকারেরও মেয়াদ শেষ হবে। সুতরাং সাংবিধানিকভাবে তিনি কিন্তু আগামী দুদিনের মধ্যে, অর্থাৎ কাল পরশুর মধ্যে তাকে কিন্তু পদত্যাগ করতেই হতো। কিন্তু যেহেতু নির্বাচনের ফলাফল চলে এসেছে, নতুন সরকার, তাকেও সরকার গঠন করার জন্য ইতিমধ্যেই রাজ্যপাল আহ্বান জানাবে। সুতরাং সরকারের যে নতুন সরকার গঠন করার জন্য যে সরকারি প্রস্তুতি, সেটি নিতেও 1-2 দিন সময় লাগবে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সন্ধ্যার সময় পদত্যাগ করতে পারেন। আর বিজেপি আগামী সরকার কে হবে সেই হিসাবে অমিত শাহ দিল্লি থেকে আসছেন, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনিও আসছেন। বিকেলে পরপর ম্যারাথন বৈঠকে কিন্তু মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত হবে বলে আমাদের কাছে বিজেপি যে রাজ্য নেতৃত্ব, সেই নেতৃত্ব আভাস দিয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলোত্তর, নতুন মন্ত্রিসভা গঠন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আগে আমার কাছে থাকা সবশেষ তথ্য।
সুব্রত, আপনাকে ধন্যবাদ। ইনান, আমরা যেমনটা শুনছিলাম যে মমতা হয়তো আজকেই পদত্যাগ করতে পারেন। একটি বিষয় আপনি জানেন যে ভারত বাংলাদেশ কিন্তু সম্পর্ক এগুলো আসলে ওতপ্রোতভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনগুলো আসলে জড়িত, বিশেষ করে ক্ষমতাসীন যারা হবে সামনে তারা কিন্তু বিশেষ করে তিস্তা ইস্যুতে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে এই তিস্তা ইস্যু তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাস্তবায়ন করবে, কারণ মমতা যিনি তখন ক্ষমতায় ছিলেন তিনি বারবার কিন্তু এই তিস্তা ইস্যুতে বাধা দিয়েছেন, বাংলাদেশের পক্ষে তিনি কখনোই থাকেননি। এখন কি আসলে আলোর মুখ দেখার কোনো সুযোগ আছে? না, এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে। দর্শক, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখেছেন পররাষ্ট্রমন্ত্রী। চীন সফরেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় কম শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার মুখে ১.৫ দশক ধরে ঝুলে আছে বিষয়টি। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর ক্ষমতা হারিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। শাসনভার পেতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতার এই পালাবদলে আবারও আলোচনায় তিস্তা চুক্তি প্রসঙ্গ। মঙ্গলবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে যাওয়ার আগে তিনি জানান, বেইজিং এর সঙ্গেও গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো, যেটা সর্বোত্তম সেটাই আমরা দেব। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। ভারত থেকে সম্ভাব্য পুশিন পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আপনারা দেখেছেন আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি, সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্য দেশগুলোর তুলনায় কম শর্ত মেনে চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ইনান, আমরা প্রতিবেদনটি দেখলাম। এবং একটি বিষয় না বললেন, গতকাল যখন পশ্চিমবঙ্গের বিশ্লেষকরা যখন কথা বলছিলেন তিনি কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। তিনি বলছিলেন যে আসলে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া সেটির সঙ্গে তিনি একমত পোষণ করেন, বিশেষ করে তিস্তার যে ন্যায্য হিস্সা বাংলাদেশের মানুষের পাওয়া উচিত সেটি তিনিও মনে করেন। এবং তারা বলছেন যে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে যেহেতু নতুন সরকার আসতে যাচ্ছে সেহেতু এখন এটি আসলে নতুন করে ভাবার সুযোগ রয়েছে এবং তারা প্রতিশ্রুতি রাখতে এক ধরনের বাধ্য, যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম। এছাড়া আরেকটি বড় বিষয় যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে আপনি যেহেতু এখন ক্ষমতায় নতুন একটি সরকার আসতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটি কি আগের মতোই থাকবে নাকি এই নীতিতেও কিছু হলেও পরিবর্তন আসতে পারে? এটি একটি বড়। এ নিয়ে আমরা পরে আলোচনা করবো, তার আগে আমাদের হাতে আরেকটি প্রতিবেদন আছে, আমরা তা দেখে আসব। দর্শক, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশ ভারতের সম্পর্কে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। কেন্দ্র রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় তিস্তা সহ অমীমাংসিত ইস্যু সুরাহার সম্ভাবনার গতি পেতে পারে বলে মনে করেন তারা। এজন্য ঢাকাকে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সাইফুল রুদ্রের রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন। 2011 সালে তিস্তার পানি বণ্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দিলে তা থেকে সরে যায় ভারত। 1.5 দশক পার হলেও আর তিস্তার পানি বণ্টন চুক্তির কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে বিদায় নিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের জয়ের মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে আসছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। ভারতের কোনো বিশেষ রাজ্যের নির্বাচনে কোনো দল জিতল বা হারল তা নিয়ে খুব বেশি বিচলিত নয় বাংলাদেশ। তবে খরা মৌসুমে বাংলাদেশের দুঃখ তিস্তার পানি বণ্টন চুক্তি এবার আলোর মুখ দেখবে এমন আশায় ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, তাই একটি রাজ্যের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের বড় চিত্রে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম। বাংলাদেশের সাথে যে সম্পর্ক ভারতের, সেই সম্পর্কে
কিছু কিছু বিষয় সমাধান হয়নি। তিস্তা চুক্তি এখনও স্বাক্ষর হয়নি এবং মমতা ব্যানার্জি তার পিছনে বাধা হিসেবে কাজ করেছেন। শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের জন্য কতখানি সহানুভূতিশীল বা বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সেটা এখন ভবিষ্যৎ বলে দেবে। বিশ্লেষকদের মতে বিজেপি যদি রাজ্য ও কেন্দ্রে একই সঙ্গে ক্ষমতায় থাকে তাহলে নীতিগত সমন্বয় সহজ হতে পারে। এতে তিস্তা চুক্তির মতো ইস্যুতে আলোচনার গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক প্রভাব পড়বে না, তারপরেও একটা উদ্যোগ নিতে হবে দুই পক্ষ থেকেই যে সম্পর্কটাকে কিভাবে আরও স্বাভাবিক সহজ করা যায় সেই চেষ্টাটা আমার মনে হয় যে দুই পক্ষেরই গরজ আছে। সুতরাং সম্পর্কটা আমার ধারণা যে আপাতত অন্তত ভালোই হবে, কোনো সমস্যা বড় রকমের কিছু হবে না। আমি মনে করি যে শেষ পর্যন্ত যদি আমরা তিস্তাতে চীনাদের কাজ করাই তারপরেও ভারতের পক্ষ থেকে বড় রকমের কোনো আপত্তি হবে না। হয়তো তারা খুশি হতো যদি আমরা তাদেরকেও ইনভলভ করতে পারতাম, তাহলে সেরকম আমাদের সরকার ভেবে দেখতে হবে যে সেরকম সুযোগ আছে কিনা। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে পারস্পরিক স্বার্থে ঢাকা ও দিল্লির মধ্যে কার্যকর কূটনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখলাম যে তিস্তা নিয়ে বিশ্লেষকরা কি বলছেন। আমাদের কিছু তথ্য আছে, আমরা যদি সেগুলো দেখি তাহলে বোঝা যাবে যে 2011 সালে আপনি জানেন যে এই তিস্তায় বাধা দিয়েছিল মমতা ব্যানার্জি এবং যার পর থেকে কিন্তু সেটা এখন পর্যন্ত স্থগিত হয়ে আছে। যদিও বিশ্লেষকরা বলছেন তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা নেই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে, কারণ মাত্র একটা সরকার আসতে যাচ্ছে, সেই সরকার এখন তাদের আদর্শ কী হবে, তারা কোন দিকে যাবে সেটা নিয়ে পরে বিস্তারিত অবশ্যই আমরা জানতে পারবো। আরেকটা বিষয় বিশ্লেষকরা বা আমাদের মন্ত্রীরা বলছেন যে তিস্তা সহ অমীমাংসিত ইস্যু যেগুলো আছে সেগুলো হয়তো দ্রুতই সমাধান হবে। আপনি জানেন এই সমাধানের কথা তারা বলছেন একটা কারণে, কারণ কেন্দ্রেও কিন্তু বিজেপি সরকার এবং রাজ্যেও বিজেপি সরকার। আমরা জানি যে এতদিন তৃণমূলের জন্যই এই তিস্তা প্রকল্প সহ অন্যান্য যে প্রকল্পগুলো ছিল সেগুলো কিন্তু বাধার মুখে পড়েছিল। যেহেতু এখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে সেহেতু হয়তো খুব দ্রুতই একটা আশার বিষয় আমরা দেখতে পাবো। আরেকটা বিষয়, যদিও বিশ্লেষকরা বলছেন যে এর জন্য ঢাকাকেই কূটনৈতিক যে উদ্যোগ সেটা জোরালো করতে হবে। তারা পরামর্শ দিচ্ছেন যেন ঢাকা খুব দ্রুত কূটনৈতিক পরামর্শ শুরু করে। আবার এমনও দেখা গেছে যে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বিরোধীদের দলে থাকবেন, তার বিরোধিতা কিন্তু এটি চলমান থাকবে। সেটি কিন্তু একটা বিষয় বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজ আসনে হেরেছেন, যার কারণে কিন্তু তিনি বিরোধী দলীয় আসনে নেতা হতে থাকতে পারবেন না, এই মুহূর্তে। কিন্তু তার রাজ্যের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চয়ই তিনি সরব থাকবেন সেই বিষয়গুলোতে, কারণ তার যে রাজনীতিক আসলে যে ক্যারিশমা তিনি শিখিয়েছেন, নিশ্চয়ই এই বিষয়গুলোও মাথায় রাখতে হবে বাংলাদেশকে এবং ভারতের সরকারের উভয় পক্ষকে। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী রায়হানুর রানা।